সরকারি উদ্যোগে জমির কাগজপত্র করে দেওয়া, সেখানে বাড়ি তৈরি করা, আনুষঙ্গিক নাগরিক সুবিধা, তার পাশে গ্রোথ সেন্টার বা কর্মসংস্থানের একটা ব্যবস্থা থাকা, এগুলোর তো একটা সম্মানের জায়গা, মর্যাদার জায়গা, কিন্তু এগুলোর নিশ্চয়ই একটা অর্থনৈতিক প্রভাবও আছে। আপনি অর্থনীতি নিয়ে কাজ করেন, আপনার দৃষ্টিতে এই প্রকল্পের যারা সুবিধাভোগী হয়েছেন তাদের উপরে এটির কী ধরনের প্রভাব পড়ছে বা ভবিষ্যতে পড়তে পারে? ধন্যবাদ। মাননীয় মুখ্য সচিবের বক্তব্যে একটা জিনিস যদি খেয়াল করেন, উনি বলছেন যে বিভিন্ন রকম দারিদ্র বিমোচনের মডেলকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। যখন জাতির পিতা একটা সময় ভেবেছিলেন যে আমার দেশে এরকম সুন্দর সুশৃঙ্খল বাসস্থান হবে মানুষের, তারপর সেটাকে কার্যকরী করার যে প্রক্রিয়া বিভিন্ন সময়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রী 96 সনে যখন এটা শুরু করেন তখনও কিন্তু এটার স্কেলটা ছোট ছিল, এবং একই সাথে কিন্তু আরও কতগুলো দারিদ্র বিমোচনের মডেল কিন্তু পাশাপাশিই রয়েছে। এবং আমরা জানি যে আমাদের কিন্তু একটি বাড়ি একটি খামার, যেটা এখন আমার বাড়ি আমার খামার নামে পরিচিত, সেই জায়গাটিও কিন্তু সেটাও কিন্তু একটি মডেল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেন চাইল্ড, এই যে আমার বাড়ি আমার খামার প্রকল্প। এই সবগুলো প্রকল্পের আসলে মূল যে দিকটি সেটি হচ্ছে দারিদ্র বিমোচনটা হতে হবে টেকসই। অর্থাৎ আমি একজনকে একটু সাহায্য সহযোগিতা দিলাম, তারপর সে কিছুদিন খাওয়া দাওয়া করলো, চললো ফিরলো, আবার সে দরিদ্র হয়ে গেল, এটা আসলে সমাধান হতে পারে না। এই যে টেকসইভাবে দারিদ্র বিমোচন, সেই জায়গাটা থেকে মানুষের জমির যেমন অধিকার দরকার, তার বাসস্থান দরকার, এবং সেইটার সাথে সাথে তো তার সম্মান বা অন্য বিষয়গুলো আসবে। কিন্তু যখন একজন মানুষের বাসস্থান থাকে, এটার সাথে কিন্তু আরো অনেকগুলো সমস্যার সমাধান সহজেই করা সম্ভব। যেমন আপনি যদি বলেন যে আমাদের উন্নয়নের লক্ষ্য কি, দারিদ্র বিমোচনের সাথে সাথে আমরা চাই যেন মাতৃমৃত্যুর হার কমে, শিশু মৃত্যুর হার কমে, পুষ্টিহীনতা দূর হয়। একটা যখন বাসস্থান মানুষের ভালো থাকে, স্বাস্থ্যসম্মত বাসস্থান থাকে, তার সাথে দেখেন এখানে কিন্তু টয়লেটের যে ব্যবস্থা সেটাও হবে স্বাস্থ্যসম্মত। এটা যদি হয়, আপনি দেখেন অনেক কিন্তু দরিদ্র মানুষের যে পুষ্টিহীনতা, বিভিন্ন রকম রোগ শোক, সেটার সম্ভাবনা কিন্তু কমে যাবে। অর্থাৎ এইটার একটা মাল্টি ডাইমেনশনাল একটা অ্যাপ্রোচ, সেটা কিন্তু সম্ভব, এবং এইটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন বলে আমি বিশ্বাস করি। যে এটা শুধু একটা গৃহ দিয়ে দেওয়া না, এইটার সাথে কিন্তু অনেকগুলো বেনিফিট অটোমেটিক্যালি আসবে, এবং সেই বেনিফিটগুলো আমার দারিদ্র বিমোচনকে টেকসই করবে। অর্থাৎ আমি দারিদ্র বিমোচনের ক্ষেত্রে শক্তিশালী একটা ভূমিকা রাখবে। কাজে আমি সেই দিক থেকে মনে করি যে এর যারা বেনিফিশিয়ারি বা যারা এটা পাচ্ছেন, এবং আপনি দেখবেন যে যারা পাবেন সেটার সিলেকশন প্রক্রিয়াটা, এটা কিন্তু প্রথমে আসলে একটা তালিকা তৈরি করা হয়েছে কিন্তু বিভিন্ন এলাকায়, এবং সেই তালিকার আসলে সুবিধাভোগী তারাই যারা ভালনারেবল, যারা দরিদ্র, যারা নানান রকম ভাবে তাদের বিভিন্ন রকম কর্মসংস্থান বলেন, দারিদ্রতার বিভিন্ন জায়গায় বলেন, দরিদ্রতার বিভিন্ন জায়গায় কিন্তু তারা সমস্যায় আছেন। এবং সেই মানুষগুলোকে যখন আপনি এই গৃহ দিয়ে দিচ্ছেন, তার জমির মালিকানা দিচ্ছেন, এমপ্লয়মেন্টের ব্যবস্থা হচ্ছে, সেটা কিন্তু তার দারিদ্র বিমোচনে একটা বড় ভূমিকা রাখবে। এবং আমি মনে করি যে আরো যেসব ফ্ল্যাগশিপ দারিদ্র বিমোচন মডেল আছে সরকারের, সেই জায়গায় এটা একটা উল্লেখযোগ্য সংযোজন বলে আমি মনে করি। নিঃসন্দেহে। ডক্টর কায়কোস, আপনার কাছে একটু জানতে চাই, এই যে 1,20,000 যে পরিবারকে পুনর্বাসন করা হলো, তাদের বাড়ি দেওয়া হলো, যে জমি, সেই জমি সরকারকে কিনতে হয়নি, কিন্তু সেই জমি আসলে রাষ্ট্রেরই জমি, সরকারি জমি। সেই জমিগুলো এতদিন বেদখল ছিল, যেটাকে আমরা খাস জমি বলি। ফলে এই প্রকল্প করতে গিয়ে, এবং আমরা জানি খাস জমি কাদের দখলে থাকে, যারা কোনো না কোনোভাবে প্রভাবশালী, ফলে যে বিশাল একটা খাস জমি উদ্ধারও হলো, সেটি করার ক্ষেত্রে নিশ্চিতভাবেই প্রশাসন বা যারা এই কাজগুলো করেছেন তারা কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন কিনা, বা আপনাদের কাছে খুব সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা, আপনারা এখন পর্যন্ত কতটুকু খাস জমি সরকার আবার পুনরুদ্ধার করতে পেরেছে? হ্যাঁ, আমি একটু মনে হয় মাঝখানে শুনছিলাম না। জি, প্রশ্নটা হচ্ছে, এই জমি তো হচ্ছে খাস জমি, যেখানে এই বাড়িঘরগুলো করা হলো, ফলে এটি করতে গিয়ে কতখানি খাস জমি বা সরকার উদ্ধার করতে পারলো, যে জমিগুলো এতদিন অব্যবহৃত বা বেদখল হয়েছিল? আমরা প্রায় আমার ঠিক এখন মনে হয় প্রায় 1,000 একরের মতো মনে হয় আমরা জমি উদ্ধার করেছি, হ্যাঁ, যেটা ইয়েতে ছিল। আমি অবশ্য এক মুহূর্তে আমার ইয়েটা সামনে না, আমি কতগুলি স্ট্যাটাস রেখেছিলাম, একটু দেখি আমি।
তবে আমার যতটুকু মনে পড়ে আমরা প্রায় 1000 একরের উপরে জমি আমরা উদ্ধার করেছি। আমার ঠিক মনে পড়ছে না আসলে 1000 কি 2000 হবে, এরকম একটা ইয়ে আছে। সেটি করতে গিয়ে কি কোনো চ্যালেঞ্জের মুখে আপনাদেরকে পড়তে হয়েছিল? কারণ আমরা জানি যে খাস জমি যারা দখল করে রাখেন তারা সামাজিকভাবে অবশ্যই তারা প্রভাবশালী বা ক্ষমতাসীনই হন। এটা আসলে তিক্ত কথা বলতে চাই না, আমরা সবাই ভালো কথা বলতে চাই। তবে আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন তাতে আপনারা হয়তো জানেন, আপনি নিজেও সাংবাদিক এবং বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেখানে যেটা দেখেছেন হয়তো বা বলবেন না কারণ অনেকেরই মনোকষ্টের কারণ হয়েছে। এখানে কিন্তু অবৈধ দখলে ছিল অনেক জমি যেগুলি আমরা উদ্ধার করেছি। বিশেষত এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, বর্তমানে যে আশ্রয়ণ প্রকল্পগুলি দেওয়া করা হচ্ছে সেগুলি কিন্তু গ্রোথ সেন্টারের পাশে, অর্থাৎ এগুলি কিন্তু মূল্যবান জমি। তো মূল্যবান জমি তো বাংলাদেশে কেউ ফেলে রাখে না, এবং খালের আশেপাশে বলেন বা নদীর আশেপাশে সেরকম ভরাট করে মানুষ করেছে। তো সেই ক্ষেত্রে এই জমিগুলি একেবারে নিষ্কণ্টক ছিল সেটা বলার কোনো অবকাশ নেই। তাতে যেটা হয়েছে তাতে কিন্তু আমরা অনেকের কাছে একটুখানি কি বলে এটাকে, বিরাগভাজন হয়েছেন, মনোকষ্টের কারণ হয়েছি, বিরাগভাজন হয়েছি, এবং সেই বিরাগভাজনের ফলে কিন্তু অনেক সময় অপপ্রচারের শিকার হচ্ছে। আমাদের একেবারে ত্রুটিহীন সব কিছু হয়েছে সেটা বলার কোনো সুযোগ নাই। তবে অনেক জায়গায় কিন্তু এরকম অপপ্রচার হয়েছে, সেটা হলো ওই যে আমার যে দীর্ঘদিন ধরে যে ভোগ করছিলাম সেখান থেকে বঞ্চিত হওয়ার কারণে। তবে এটা থাকবে, এবং আমি মনে করি যে এটা আসলে এগুলি খুব বড় ব্যাপার না। এগুলি যে কোনো মানুষেরই এরকম হাত থেকে গেলে পরে একটুখানি কষ্ট তো হবেই। তবে আলটিমেটলি কিন্তু আমি মনে করি সর্বদিকে যেরকম আমরা সাড়াটা পাচ্ছি তাতে একটা মানে সামাজিক আন্দোলনের মতো আমার কাছে মনে হচ্ছে। কেননা আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ইদানিংকালে বহু মানুষ কিন্তু সোচ্চার হচ্ছে এই যে ভাঙা কয়েকটা বাড়ির চিত্র দেখে। এটা আমি মনে করি একটা ইতিবাচক দিক, কারণ সবাই এটাকে মানে হৃদয়ঙ্গম করতে পেরেছে এবং এটার সঙ্গে এই ভাবাভাগে যুক্ত হতে পেরেছে। সেই জন্যই কিন্তু সবাই এখানে সামান্যতম ত্রুটি বিচ্যুতিও কিন্তু সহ্য করতে চাচ্ছে না। আমি মনে করি এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। জি, আমি ডক্টর নাজনীন আপনার কাছে খুব ছোট্ট করে একটু জানতে চাই যে মুখ্য সচিব মহোদয় আনলেনই যে চলমান একটা বিতর্ক, এবং সেটির জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 5টি কমিটি করেছে, তারা সারা দেশকে 5টা ভাগে ভাগ করে সেটির একদম মাঠ পর্যায়ে তদন্ত করছে। এরই মধ্যে বেশ কজন কর্মকর্তা, 5 জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, গণমাধ্যমে প্রচুর আলোচনা হচ্ছে। ডক্টর কায়কাউস বলছে এটিকে উনি শুভ উদ্যোগ হিসেবে দেখছেন, কারণ মানুষ এগুলো নিয়ে সোচ্চার হচ্ছে। ফলে আমরা জানি যে এই প্রকল্পটার যে প্রভাব, আপনি যেটা বলছিলেন যে একটা টেকসই উন্নয়ন নিশ্চিত করা, সেই জিনিসটাকে কি আসলে সবাই ওন করতে পারেনি? মানে যারা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের একটা অংশ, তারা হয়তো বা সংখ্যায় কম, ফলে সেটি কি তারা বুঝতে পারেননি, নাকি সেটা তারা ইন্টেনশনালি করলেন, বা তাদের মনস্তত্ত্বটা কি হতে পারে যারা এটিকে অবহেলার চোখে দেখলেন, বা যার ফলাফল স্বরূপ কিছু জায়গায় এরকম কিছু অনিয়ম আমরা দেখলাম? দেখুন, আপনি একটু আগে যে বললেন যে এই খাস জমিগুলো যারা দখল করে রেখেছিল, কিংবা মুখ্য সচিব মহোদয় বললেন যে ওনাদের বিরাগভাজনও হতে হয়েছে, এটা খুব সহজ প্রক্রিয়া ছিল না। কাজে একইভাবে তার মানে ক্ষমতার জায়গাতে কিছু মানুষের এক ধরনের দুষ্ট চিন্তা, সেটা কিন্তু তারা চেষ্টা করে, সেটা যেখানে সুযোগ পায় সেইটা তারা ব্যবহার করে, এবং সেই জায়গাতে কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে যেভাবে ঘরগুলো বানানোর কথা ছিল সেটা বানানো হয়নি। হয়তো যতগুলো ডিসবার্স করা হয়েছে তার তুলনায় হয়তো এই সংখ্যা কম, কিন্তু একটি ঘরও এটা হবে কেন? কথা হচ্ছে যে দরিদ্র মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তো ধরেন আমাদের বিভিন্ন জায়গার সম্পদ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই সম্পদটা দরিদ্র মানুষের জন্য ব্যয় করছেন কেন? তারা যাতে দারিদ্র অবস্থা থেকে বের হয়ে আসতে পারে। সেখানে একটি ঘরের ক্ষেত্রেও আসলে এটি কাম্য নয়, এবং আমিও মুখ্য সচিব মহোদয়ের সাথে একমত যে এই যে এটা সামনে এখন আসছে, আমি মনে করি যে এটা নিয়ে যত মানুষ সোচ্চার হচ্ছে, কথা হচ্ছে, এবং সেই সাথে আগামীতে যখন বাস্তবায়ন
বাস্তবায়ন হবে, আমি মনে করি যে যারা এই বাস্তবায়নের মনিটরিং এর সাথে যারা আছেন, যে যে জিনিস দেওয়ার কথা ছিল সেটা দেয়া হচ্ছে কিনা, সেখানে নিশ্চয়ই পরিবর্তন আনবে, সেখানে নিশ্চয়ই আরো বানানোর সময়ই তদারকি করা, সেটা আরো জোরদার করা হবে। এবং সেই ক্ষেত্রে আমি আশা করব, যেহেতু মুখ্য সচিব মহোদয় আছেন, যে সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা ধরা পড়লে তার সাথে দায়ী ব্যক্তিদের শাস্তির বিষয়টিও আসবে। কারণ কেউ যদি বলে আমি এখানে ছিলাম না, আগে যিনি ছিলেন তিনি জানেন, এটাও তো আসলে গ্রহণযোগ্য নয়। মানে তারা তো দেশের মধ্যেই আছেন। এবং আমি এই মুখ্য সচিব মহোদয়ের এই বক্তব্যটি খুবই আমি মনে করি ইতিবাচক, যে উনি বলছেন যেটা একটা ইতিবাচক দিক যেটা সামনে আসছে, এবং এটা নিয়ে যত আলোচনা হবে ততই কিন্তু আগামীতে যখন এটা বাস্তবায়ন হবে সেইখানে মনিটরিং ব্যবস্থাটা জোরদার হবে বলে আমি বিশ্বাস করি। জি ডক্টর কায়কৌস, আমরা একটা বিরতিতে যাব, আপনার কাছে একটা প্রশ্ন রেখেই বিরতিতে যেতে চাই। এই যে 21টির মতো জেলায় ছোটখাটো অবহেলা বা যে ছবিগুলো আমরা ফেসবুকে গণমাধ্যমে দেখছি, এটার আলোচনার একটি প্রধান কারণ এই প্রকল্পটার বিশেষত্ব। এই প্রকল্পটা মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বিশেষ উপহার। ফলে এখানে যে বা যারা অবহেলা করলো তাদের ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? সেই অবস্থান কি কেবলই কাউকে ওএসডি করা, নাকি দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা সত্যি সত্যি আপনারা করবেন তদন্ত করে? কারণ তদন্ত রিপোর্ট নিয়েও নানা রকমের বাজে অভিজ্ঞতা দেশের মানুষের রয়েছে। ফলে আপনি সরকারের অন্যতম, প্রশাসনের অন্যতম শীর্ষ ব্যক্তি, আপনার কাছ থেকে সেই আশ্বাস আমরা শুনতে চাই। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, দর্শক নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন আশ্রয়নের গল্প। আমাদের সঙ্গে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কৌস ও অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর কায়কৌস, আপনার কাছে প্রশ্ন ছিল, যে অনিয়মগুলোর অভিযোগ উঠেছে সেগুলো সংখ্যায় যাই হোক না কেন অনিয়ম তো সত্যই, এবং সেটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আমরা তদন্ত কমিটি হয়েছে, তারা আপনার এরই মধ্যে কিছু ব্যবস্থা নিয়েছেন। প্রশ্ন হলো যে এটির দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হবে কিনা, কারণ আমরা জানি এটি এই প্রকল্পের শেষ নয়। প্রধানমন্ত্রীর ঘোষণায় কেউ গৃহহীন ভূমিহীন থাকবে না। শুনতে পাই নাই স্যার, প্রশ্ন হচ্ছে যে আপনারা কিছু ব্যবস্থা এরই মধ্যে নিয়েছেন, তদন্ত কমিটি কাজ করছে, এবং যেহেতু এটি প্রধানমন্ত্রীর প্রকল্প এবং সব মানুষ, কোনো মানুষই গৃহহীন ভূমিহীন থাকবে না তার ঘোষণা, ফলে সেটি বাস্তবায়ন করতে গেলে এই প্রকল্পের আরও অনেক কাজ আপনাদেরকে করতে হবে। তাহলে এবার যারা অনিয়ম করলো তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে কিনা? তা তো অবশ্যই, অনিয়ম করলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ। কিন্তু আমাদের একটুখানি যদি বলার সুযোগ পাই, তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু মাঠ পর্যায়ে আমাদের তরুণ কর্মকর্তারা সবাই আছেন, সেই জন্য আমাকে একটু সবার পক্ষ থেকেই বলার একটু সুযোগ দিতে হবে। সেটা হচ্ছে, আমরা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে এই প্রকল্পটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। কারণ হলো, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেটাকে আমরা বাস্তবায়ন করতে চেয়েছি। আপনারা গতকালকে দেখবেন মুন্সিগঞ্জে একটা জায়গায় একটি ঘর ভেঙে গিয়েছিল, বা ওই সামনেটা, পরবর্তী দেখা গেছে সেটা সম্ভবত এটিএন নিউজে এসেছিল যে ওটা পানি সরে যাওয়াতে এই অবস্থা হয়েছে। কারণ আমরা অনেক জায়গায় জমি ভরাট করেছি, এবং সেই জমিটা ভরাট করার পরে কিন্তু সাধারণত একটা সিজন মাটি বসতে হয়, তারপরে গৃহ নির্মাণ করতে হয়। তো আমরা সেই জায়গাগুলো কিন্তু অনেক জায়গায় কিন্তু আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সেই সুযোগটা দেয়নি। তার মানে এই নয় যে সবাই ভালো কাজ করেছেন বা সবাই অপরাধ করেছেন। যারা যদি অপরাধ করে থাকে সেটাকে আমরা ন্যায় বিচার করব, সেই ব্যাপারে নিশ্চিত। এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীরও নির্দেশনা আছে। সেই ব্যাপারে আপনারা দেখেছেন, যখন আমরা প্রাথমিকভাবে একটুখানি গাফিলতির নজরে এসেছে, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে ওএসডি করেছি। ওএসডি করেই আমরা ক্ষান্ত হব না। কারণ হলো, আমরা আগেই বলেছি, এটা আমাদের প্রাণের, আমাদের আবেগের একটি জায়গা মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করেছেন। কারণ এই যে আশ্রয়নের যে মডেল, আবার সেটা একটু বলি, এখানে কিন্তু অনেকগুলি চমৎকার চমৎকার বিশেষ সংযুক্তি আছে, যেখানে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, সামাজিক নিরাপত্তা হচ্ছে, মানব সম্পদের উন্নয়ন হচ্ছে, পরিবেশের উন্নয়ন হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এটা একটি বিশাল স্বপ্নের ব্যাপার, যেটি পৃথিবীতে এখনো পর্যন্ত আমি কিন্তু দেখিনি কোথাও হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ল্যান্ড রিফর্ম করেছে, অনেক জায়গায় দেখেছি হচ্ছে ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু বিনামূল্যে জমিসহ বাড়ি, এটা করার এই সাহস দেখিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই বাংলাদেশে।
তো সেটা আমাদের জন্য একটা প্রচণ্ড আবেগের বিষয়, এবং আমি মনে করি যে আমাদের মাঠ পর্যায়ে যারা আছে সবাই সেটার সঙ্গে সেভাবে আবেগ আপ্লুত হয়ে এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, এবং এর যার ব্যত্যয় যারা ঘটবে তাদেরকে কখনোই এই জায়গায় আমরা কি বলবো, এটা শৈথিল্য দেখানোর কোনো সুযোগ নাই। আমরা এখানে আমরাও সেটি বিশ্বাস করতে চাই। ডক্টর নাজনীন, একটা আলোচনা খুবই চলছে যে ঠিকাদার নিয়োগ ছাড়াই উপজেলা নির্বাহী কর্মকর্তারা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই কাজটি বাস্তবায়ন করেছেন, এবং আমরা জানি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তারা মূলত প্রকৌশল বিদ্যার লোক না, বেশিরভাগই দু একজন থাকতে পারেন যদি ব্যতিক্রম হয়। সেক্ষেত্রে কেউ কেউ বলছেন যে পুরো প্রকল্পটার সঙ্গে সরকারের অনেকগুলো প্রকৌশল বিভাগ রয়েছে, স্থানীয় সরকারের রয়েছে, যাদের মাঠ পর্যায়ে ইঞ্জিনিয়াররা রয়েছে, ফলে তাদেরকে সম্পৃক্ত করে সময় নিয়ে করলে সেটা আরও সাস্টেনেবল করা যেত কিনা। কারণ আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যে কাজটা করছেন সেটা মুখ্য সচিব মহোদয় যেটা বললেন, খানিকটা তাড়াহুড়া কোথাও কোথাও তো হয়েছে, বিশেষ করে নিচু জমিতে, ফলে সেটাও একটি শিক্ষা কিনা আমাদের জন্য এই প্রকল্পের ক্ষেত্রে। নিশ্চয়ই আমি মনে করি যে যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী বিষয়, বাড়িঘর দেয়া হচ্ছে, এটা তারা একটা লম্বা সময় ধরে ব্যবহার করবেন এবং উপকারগুলো পাবেন, কাজে সেই দিক থেকে আমার মনে হয় যে জমির যেটা সায়েন্টিফিক নিয়ম কানুন আছে সেটা যথাযথভাবে ফলো করাটাই ঠিক হবে। না হলে আমাদের মাননীয় যেটা প্রধানমন্ত্রী যে চেষ্টাটা করছেন যে আমাদের এত দিকে এত প্রয়োজন টাকা পয়সা দেয়া, সেইখান থেকে উনি দারিদ্র্য বিমোচনে এই যে একটা প্রচেষ্টা তার, সেইখানে তাহলে সম্পদের অপচয়টা হবে না, কারণ ভেঙে গেলে আবার করতে তো আবার সম্পদ লাগবে। কাজে নিয়ম কানুন মেনেই করা উচিত। এবং আমার যেটা মনে হয় যে যেহেতু এটা একটা লম্বা প্রক্রিয়া এবং সব মানুষকেই মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে তারা কেউ যেন গৃহহীন না থাকে, তাহলে একটু চিন্তা ভাবনাও করা দরকার। যেহেতু আমাদের দেশে জমির সংকট আছে, সেক্ষেত্রে আমরা এখন যেরকম একতলা ঘর যেভাবে দিচ্ছি, যেখানে সম্ভব মাটি যেখানে কিছুটা শক্ত সেখানে আমরা দোতলা করে দিব কিনা, সেই ধরনের বিষয়গুলোও কিন্তু চিন্তায় রাখতে হবে। কাজেই আমি বলবো যে কিছুটা আরও কিছু পরিকল্পনা দীর্ঘমেয়াদের জন্য, যেমন ধরেন যে এটা চলতে থাকলে আরও যদি প্রয়োজন হয় তখন কোথাও কোথাও শক্ত জমিতে দোতলা পর্যন্ত করে দেওয়া, সেইটাও হয়তো একসময় করতে হতে পারে। কাজেই ওই একটা পরিকল্পনা করে এগুলোটাই আমি মনে করি যে সাশ্রয় হবে আমাদের অর্থের। জি, ডক্টর কাইকো, যেটি ডক্টর নাজনীন আহমেদ বলছিলেন যে এটাকে আরও টেকসই কিভাবে করা যায় বা জায়গার আরও সদ্ব্যবহার করা যায় কিনা, একটা বড় ইস্যু সম্ভবত আপনাদের এরকম একটি 2 কক্ষের বাড়ির জন্য বরাদ্দ ছিল 1,90,000 টাকা, আর মালামাল পরিবহনের জন্য কিছু টাকা বরাদ্দ ছিল সেটা 3,000, পরবর্তীর জন্য সম্ভবত সেটি খানিকটা বাড়িয়ে 2 লাখ করা হয়েছে। কিন্তু আমরা বাজারে যদি রড, সিমেন্ট, অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের দাম দেখি, করোনা সবকিছু মিলিয়ে এই টাকাটিও আসলে পর্যাপ্ত কিনা সেটি একটি প্রশ্ন। ফলে সেই জায়গায় আপনারা অনেক বড় বড় কোম্পানি আছেন, বড় বড় গ্রুপ আছে যারা সিএসআর করে, তাদেরকে এর সঙ্গে ইনক্লুড করবেন কিনা। ঠিকাদার নিয়োগ নিয়ে একটু কথা হচ্ছে যে একটা ইউনিফাইড ঠিকাদার, ইউনিফাইড মডেলে সেটি করা সম্ভব কিনা। আরও প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে আপনারা কি বলে ইঞ্জিনিয়ারিং বিভাগকে সম্পৃক্ত করবেন কিনা। ফলে সেই প্রশ্নগুলো আপনাদের মাথায়ও আগামী দিনগুলোর জন্য আপনারা কনসিডার করছেন কিনা। এইটা একটু আমি একটু মানে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে টেকসই যেটা বলছেন, একটি যদি আপনার দোতলা বা 3তলা বা 5তলা বাড়ি করা হয় তাহলে কিন্তু তার সাধারণত পার স্কোয়ার ফিটে হিসাব যদি করি, আমাদের এটা হচ্ছে প্রায় আমাদের 450-500 স্কোয়ার ফিটের মতো। তো সেখানে যদি আমি করি তাহলে আমাকে 1,000 টাকা পার স্কোয়ার ফিট হিসাব করতে হবে, তাহলে 5 লক্ষ টাকা। আমরা সবাই বাংলাদেশের মানুষ। আমরা যখন গ্রামে বাড়ি করি আমরা কিন্তু সাধারণত মিস্ত্রি নিয়ে নিজেরাই করে ফেলি। এখন এখানে কিন্তু যে মানুষটার যে পরিবারের কোনো ছাদ ছিল না তাদেরকে কিন্তু আমরা ছাদ দেওয়ার জন্য করেছি, এবং এইটাই শুধুমাত্র সে সারা জীবন সরকারের উপর নির্ভরশীল হয়ে বসে থাকবে এইটা কিন্তু কেউ প্রত্যাশা করে না। তাকে একটি পথ দেখানো এবং সেই পথের মাধ্যমে সে এখন তার নিজের উন্নয়নের দিকে যাবে। এখন যদি ধরেন আমরা যদি এভাবে টেকসই করে করতে চাই তাহলে যেটা হবে সেটি হচ্ছে যে পরিমাণ রিসোর্স আমার এখন দরকার, তাহলে সেই জায়গায় কিন্তু আমাকে এই 1 লক্ষ বা আমরা 2,90,000 পরিবারকে যেটা করার কথা বলছি সেটা কিন্তু এখন হবে না। একদম পরিষ্কার কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে একটা ভ্রান্ত ধারণা আছে, এখানে কিন্তু আমাদের কোনো খুব বেশি ঠিকাদার নিয়োগ করা হয় না, স্থানীয় পর্যায়ে সরবরাহকারী নিয়োগ আছে। আমরা সাধারণত যে কোনো প্রকল্পে টেন্ডার করে যে ঠিকাদার নিয়োগ করা হয় এখানে কিন্তু সেখানে নিয়োগ করা হয়নি।
এখানে স্থানীয় পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য অফিসাররা মিলে এবং এখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এবং পিআইও এরা মিলে কিন্তু এই কাজটা করছে। তো সেই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যদি আমরা একেবারে টেকসই বলতে যেটা বোঝায় সে যেহেতু করি তাহলে কিন্তু আমার রিসোর্স লিমিটেশন আছে। দ্বিতীয়ত হচ্ছে স্বল্প সময়ে হবে না, তাতে কিন্তু বহু লোক এখনো পর্যন্ত ছাদবিহীন থাকবে। এখন ছাদে হয়তো কয়েকটা ফুটো হয়ে যাচ্ছে, তার মানে এই না যে আমরা সবাইকে একবার ভালো করে ছাদ করতে গিয়ে যদি সবাইকে অপেক্ষা করে রাখি, আমার কাছে মনে হয় সেটা যথাযথ হবে না। এটা আমার ধারণা, মাননীয় প্রধানমন্ত্রীও এটাতে বিশ্বাস করেন না। আমাদের এখন দরকার হচ্ছে যে লোকটি উন্মুক্ত জায়গায় বা ওই কি বলে এটা ওই অন্যের আঙিনায় বসবাস করছে, তাকে যদি আমি একটা ঠিকানা দিই তাহলে কিন্তু সে নিজেও এটার মেরামত করে এটা ঠিক করতে পারবে। এবং আমরা প্রত্যাশা করছি না যে এটার জন্য মেরামতের জন্য সরকার কি বলে দীর্ঘমেয়াদী কোনো একটা প্রকল্প নিয়ে যাবে। আমরা চাচ্ছি তাকে যেই আত্মসম্মানটা বৃদ্ধি করার যে সুযোগ দেওয়া হয়েছে তার মাধ্যমে তার উত্তরণ ঘটবে এবং সে কর্মসংস্থানের মাধ্যমে সেটা মেরামত করবে। অতএব টেকসই বলতে যেটা বোঝায়, টেকসই ডেফিনেশন তো ওয়াইড। আমি যদি এখন যেটাকে টেকসই বলবো আমার দৃষ্টিতে, আরেকজনের দৃষ্টিতে কিন্তু সেটা টেকসই না। অতএব আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন, আমরা খুরুশ করে মাননীয় প্রধানমন্ত্রী যেই আশ্রয়ন প্রকল্পটা করেছে 5 তলা, সেখানে কিন্তু আমরা এই পর্যন্ত 139টা বাড়ির মধ্যে শুধুমাত্র 20টা করতে পেরেছি। অর্থাৎ আমাকে যদি এইভাবে যেতে হয় তাহলে কিন্তু এটা খুব দ্রুত করা তো সম্ভবই না, এটা কিন্তু সময় অনেক বেশি লাগবে। অতএব আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এটা আমার আশ্রয়ন প্রকল্পেরও মূল ধারা, যেটা হচ্ছে যে আমাদের সেমি পাকা ঘর করছে। আমাদের কিন্তু প্রথমে এটা বলে রাখি, সেটা কিন্তু একটা সেমি পাকা ঘর হিসেবেই কিন্তু বিবেচিত হয়েছে। এর আগে ডক্টর নাজনীন যেটা বলেছিলেন যে এখানে পুষ্টিহীনতায় ভুগত, কারণ হচ্ছে সে উন্মুক্ত স্থান ব্যবহার করত অথবা পানি সুপেয় পানি ছিল না। অর্থাৎ এখানে কিন্তু তাকে সেগুলি দেওয়ার মাধ্যমে প্রথমে আমরা একটা স্টেজে নিয়ে আসছি। এখন তাকে যদি পরিপূর্ণ যে স্টেজ যেটা বলতে বোঝায় যে মাথা উঁচু করে দাঁড়ানো, সেই পর্যায়ে আনতে হলে তাহলে আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আমি মনে করি এই ধাপে ধাপে আগানোটাই ওয়াইজ। আমরা যদি শেষ ধাপটা চিন্তা করে এগোতে থাকি তাহলে বাকি ধাপগুলো উত্তরণ করা কঠিন হয়ে যাবে। জি, আপনার পয়েন্টটা আমরা বুঝতে পারছি। ডক্টর নাজনীন, আমরা যেটা বলছিলাম যে প্রকল্পের যিনি পরিচালক, উপপরিচালক, তারা সবাই এখন মাঠে রয়েছেন এবং তারা নিজেরা সরেজমিন পরিস্থিতি দেখছেন, সেগুলো ছবি তুলছেন, সঙ্গে গণমাধ্যম কর্মীরা রয়েছে। ফলে আমরা সরকারের অন্য প্রকল্পেও বা অন্যান্য যেসব বিষয় নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠে সেগুলোর তদন্ত বা নিয়ে যে প্রক্রিয়া দেখি, এটি তার চেয়ে দৃশ্যত অনেকখানি ফাস্ট। ফলে সেখান থেকে আশা করা যাচ্ছে যে একটা তদন্ত রিপোর্ট আসবে এবং কার্যকর একটা ব্যবস্থা নেওয়া হবে। আপনি কতখানি আশাবাদী এই প্রকল্পের সেই কার্যকর ব্যবস্থা নিয়ে, সেটি শুনবো। তার আগে আমাদের আবার একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটু পরে ফিরছি। দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন আমাদের বিশেষ আয়োজন আশ্রয়নের গল্প। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এবং অর্থনীতিবিদ ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট ডক্টর নাজনীন আহমেদ আছেন আমাদের সঙ্গে। ডক্টর নাজনীন, আপনার কাছে যে প্রশ্ন ছিল যে এই তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখবে এবং সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়ে আপনি কতখানি আশাবাদী? আমি মনে করি এটা হবে। কেন হবে? এই কারণে যে এই প্রকল্পটি বা এই কাজটি বাস্তবায়নের দিকে সবাই তাকিয়ে আছে, শুধু জনগণ তা না, এটা মাননীয় প্রধানমন্ত্রী সহ আমি মনে করি যে এটা কিন্তু সরকারের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প, এবং যেটার মাধ্যমে আমি মনে করি যে এই সময়ে যতগুলো দারিদ্র্য বিমোচনের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে তার মধ্যে অন্যতম একটা ফ্ল্যাগশিপ প্রকল্প হচ্ছে এটা, এবং আমি বিশ্বাস করি যে এটার মধ্যে সরকার কোনো রকম ছাড় দিবেন না। এবং সবচেয়ে বড় হচ্ছে, আমি এর মাধ্যমে আরো বেশি আশা করতে চাই যে আসলে এরকম কিন্তু আমরা দেখি নাই যে একটা ঘটনা ঘটার পরেই যেভাবে উদ্যোগ নেওয়া হলো যে না এটার তদন্ত হতে হবে, এটা দেখতে হবে। আমি মনে করি যে এই জিনিসটা আমরা অন্য প্রকল্পের কথা
কথার মধ্যে যখন কোনো দুর্বলতা দেখি সেইখানেও এই জিনিসটা আমরা আগামীতে দেখতে পাবো। আমার কাছে মনে হচ্ছে যে আমরা বহুদূর এসেছি ওই বাস্তবতা এখন, যে ক্যারোট এন্ড স্টিক, যেখানে একটা ভালো প্রকল্প বাস্তবায়ন করলে সেই বাস্তবায়নের সাথে যারা ছিলেন তাদেরকে পুরস্কৃত করা, আর একটা প্রকল্প বাস্তবায়নে দুর্বলতা থাকলে তাদেরকে তিরস্কার করা, সেই জায়গাটাতে কিন্তু আমরা এখন এসেছি। আমি সেই জন্য আশাবাদী, অন্তত এটার আমাদের হাতে একদম সময় কম। ডক্টর কাইকৌস, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা জানি এই প্রোগ্রাম নিয়ে আপনাদের আরো দীর্ঘমেয়াদী অনেক পরিকল্পনা রয়েছে, মধ্যমেয়াদী পরিকল্পনা রয়েছে, ফলে সেই জায়গায় যা ঘটেছে সেখান থেকে নিশ্চয়ই আমরা শিক্ষা নিচ্ছি, সরকার শিক্ষা নিচ্ছে, এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা শিক্ষা নেবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সুবিধাভোগীদের তালিকা করার ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা কোনো একটা প্রসিডিউর ফলো করেন, এবং সেটা প্রকৃত অর্থেই যাদের দরকার তাদেরকে আমরা দিতে পারছি নাকি সেখানেও কোনো সীমাবদ্ধতা রয়েছে, বা সেই জায়গাটাও একটু রিভাইজ করা দরকার বলে আপনারা মনে করেন? অনেক প্রশ্ন উঠছে জনপ্রতিনিধিদেরকে আরও সরাসরি সম্পৃক্ত করা নিয়ে, কেউ কেউ বলছেন এটা ইউনো সাহেবরা নিজেরাই করছেন, ফলে সেই জায়গাটাও নিশ্চয়ই আপনারা ভাবছেন, কারণ শেষ পর্যন্ত তো এটা একটি রাজনৈতিক সরকার। শেষের অংশটা শুনতে পাইনি। আমি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার কথা অনেকে বলছেন যে তাদের আরো বেশি সম্পৃক্ত করা যায় কিনা, কারণ যেহেতু এটি একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় এবং এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সদিচ্ছাও বটে। না, জনপ্রতিনিধিদের কিন্তু আপনারা যদি চান তাহলে আমরা একটা ওই যে এই কাদের মাধ্যমে সেই তালিকাটা করা হয় সেটা আমরা দেখাতে পারি, এবং তালিকা যখন করতে যায় যেই ইউনো সাহেবরা করেন বা আমাদের জেলা পর্যায়ে আরও একটা কমিটি আছে সেটা যাচাই বাছাই করার জন্য, দুটোতেই কিন্তু জনপ্রতিনিধিরা সম্পৃক্ত আছেন। জনপ্রতিনিধিরা যদি সম্পৃক্ত না থাকে তাহলে এলাকায় কে আছেন দরিদ্র সেটা জানা ওই ইউনো সাহেব বা এসি ল্যান্ড সাহেব বা পিআইও সাহেবের পক্ষে সম্ভব না। অতএব আমরা যে যাচাই বাছাই করেছি সেটা কিন্তু একটি উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং জেলা পর্যায়ে 2-3টা কমিটির মাধ্যমে কিন্তু এই জিনিসটা করা হয়েছে। অতএব এই জায়গায় যদি কোনো রকমের ত্রুটি হয়ে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যেমন এই যে কিছুদিন আগে একটা শুনেছিলাম যে এরকম তথ্য গোপন করে একজন একটা বাড়ি নিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু মানুষ বললাম না একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে, ট্রান্সপারেন্সির ক্ষেত্র তৈরি হয়েছে, এটা আমরা পাচ্ছি। তো এইখানে আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যাপক ত্রুটি হয়েছে সেরকম পাইনি। আর যেখানে আমরা শুনছি যে এরকম সঠিক হয়নি সেটাকে, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমার নিজের একটা ছোট্ট মেয়ে আমার এখানে এসেছিল, তার বয়স এখন অনেকদিন হয়েছে, তার বাবা আমাকে বলেছে যে তাদের নাকি ঘর নাই, জমিও নাই। তো পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে তার শ্বশুর প্রদত্ত একটা জমিতে কিন্তু ওর বাড়ি অলরেডি আছে, তো সেখানে কিন্তু আমরা তাকে বাদ দিয়েছি। তো এরকম অনেক রিকোয়েস্ট আমাদের কাছে আসে, সেই জন্য আমরা কিন্তু সেই জায়গাটাকে এভাবে একটু সচেতন হতে হয়। এবং আপনি দেখবেন এরকম একটা চমৎকার বাড়ির মাধ্যমে যে লক্ষপতি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু সবারই একটা আগ্রহ বেড়ে যাচ্ছে যে আমি যদি কোনো রকম একটা করতে পারি। তো সেই জন্য আমাদের সচেতন হতে হচ্ছে। আরেকটি জিনিস, ওই যে একটু আগে আমি আসলে ভুল বলেছিলাম, সেটা একটু জানিয়ে রাখি আপনাকে। সেটা হলো আমরা 3000 একরের বেশি খাস জমি উদ্ধার করেছি। অর্থাৎ এখানে কিন্তু এই তথ্যটা আমি দিতে তখন পারিনি, আমি ইতিমধ্যে সংগ্রহ করেছি। আর যেটা বললাম যে ওই যাচাই বাছাই বা এর ভিতরে কিন্তু আমরা জনপ্রতিনিধিদের সবসময় সম্পৃক্ত করেছি, এবং জনপ্রতিনিধিরা যদি সম্পৃক্ত নাই হতেন তাহলে এটা বাস্তবায়ন কাদেরকে দিয়ে করা যাবে? এলাকাকে তো সবচেয়ে বেশি চেনেন হচ্ছে জনপ্রতিনিধিরা, তারা অবশ্যই সম্পৃক্ত আছেন। জি, আমি আরেকবার স্যার আপনার কাছে আসতে চাই। আমি তার আগে ডক্টর নাজরিন আহমেদ আপনার কাছ থেকে শেষ পরামর্শ শুনতে চাই যে এই প্রকল্পের আরও কিছু বাড়িঘর ডিসেম্বরে, আপনারা জানেন যে মুজিব শতবর্ষের যে আনুষ্ঠানিকতা সেটার মেয়াদ বাড়ানো হয়েছে, একই সঙ্গে বাংলাদেশের 50 বছর উদযাপনের একটা প্রস্তুতি চলছে, একই সঙ্গে করোনার সময়। ফলে এই কাজগুলোই আসলে দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট হয়তো মানুষের জীবনে ফেলবে। অনেকে বলছেন এটা খুবই ভালো একটা কাজ, ফলে সেটিকে সত্যি সত্যি যে উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে সেটি করার জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা?
আমি বলবো যে এতক্ষণ যে আলোচনাগুলো হলো যে এখানে ঠিক আছে কিছুটা দ্রুততার প্রয়োজন আছে। এটা একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে সরকার নিচ্ছে যে খুব একেবারে ফুল প্রুফ না করে ঠিক আছে এটাকে একটা মোটামুটিভাবে আমরা শুরু করি, অনেক মানুষকে সুবিধা দিই, তবে সেইখানে সেই মোটামুটির জায়গাটাতেও আমরা যথাসম্ভব আমাদের যে বৈজ্ঞানিক যে জ্ঞানগুলো আছে সেটা কাজে লাগানো এবং যখনই কোনো ত্রুটি ধরা পড়ছে সেইটার ক্ষেত্রে যেন আন্তরিকতার সাথে সেটা মোকাবেলা করা হয়। এই কারণে যে এই প্রকল্পের সফলতার উপরে কিন্তু আগামীতে নির্ভর করবে যে এই ধরনের প্রকল্পগুলো আরো বড় স্কেলে আরো মানে দীর্ঘমেয়াদে আরো দীর্ঘদিন ধরে কি করে বাস্তবায়ন হবে। কাজে এটা এখন এই শুরুর মডেলটা যথাসম্ভব এটা খুব ভালোভাবে বাস্তবায়ন হওয়া দরকার। আমরা একদম শেষ মিনিটে ডক্টর আহমেদ কায়কৌস আপনার কাছে শেষ পর্যায়ে শুনতে চাই, আপনার এই প্রকল্প যারা বাস্তবায়ন করছেন সেটা একদম ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিসি, উপজেলা চেয়ারম্যান যারাই হন না কেন, তাদের উদ্দেশ্যে আপনাদের মূল বার্তাটি এখন কি আগামী দিনের জন্য? প্রথমে একটা দিতে চাই, সেটা হচ্ছে যে এটা একটা ছোট্ট গল্প বলে শেষ করতে চাই। হ্যারি ট্রুম্যান একটা কথা বলেছিলেন যে আই উইশ আই হ্যাভ এ ওয়ান হ্যান্ডেড ইকোনমিস্ট। কারণ আমরা অর্থনীতিবিদরা সবসময়, আমি নিজে অর্থনীতির ছাত্র, যে এটা হতে পারে, অন দি আদার হ্যান্ড এটাও হতে পারে। আসলে ব্যাপার হচ্ছে আমরা কিন্তু একটা জিনিস সবাই মানতে হবে, আমি সরি নট টু আন্ডারমাইন ডক্টর নাজনীন, আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই উদ্যোগ যেটা নিয়েছে সেটা কিন্তু বিশ্বে এর আগে কোনো বিশ্ব নেতা নেয় নেই। এটা নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সেটার সঙ্গে আমরা সবাই সম্পৃক্ত হয়েছি। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা আছেন তারাও সম্পৃক্ত হয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা ভালো কাজ করছি এবং আমরা এই ভালো কাজ করতে থাকব এবং আপনারা সবাই এটার সঙ্গে যেভাবে সম্পৃক্ত হয়েছেন তার জন্য সাধুবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাধুবাদ জানাই। তবে একই সঙ্গে খেয়াল রাখতে হবে, স্বপ্ন বাস্তবায়নে যদি কোনো রকমের ব্যত্যয় ঘটে তাহলে এখানে কাউকে কোনো রকমের শৈথিল্য দেখানো হবে না, এখানে কোনো কি বলবো এটা ওই যে ব্যত্যয় ঘটবে না। অতএব আমরা দুষ্টের দমন এবং শিষ্টের লালন এই পদ্ধতিতে এখানে যাচ্ছি। জি, আমিও ডক্টর আহমেদ কায়কৌস আপনাকে অনেক ধন্যবাদ, ডক্টর নাজরিন আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ, এবং ডক্টর কায়কৌসের শেষ যে কথা দুষ্টের দমন শিষ্টের লালন, সেটি দিয়েই আমরা এই অনুষ্ঠানটি শেষ করতে চাই। যারা এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত, তিনি জনপ্রতিনিধি হন কিংবা ঠিকাদার হন কিংবা সরকারের কর্মকর্তা হন, তারা সম্ভবত নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেই যে সতর্ক অবস্থান সেটি এবং তারা টের পাচ্ছেন, এবং আশা করা যায় যে অদূর ভবিষ্যতে এই প্রকল্প নিয়ে আমাদেরকে নিশ্চিতভাবে এই নেতিবাচক কোনো আলোচনা যেন করতে না হয় সে বিষয়ে তারা সতর্ক থাকবেন। সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করবেন জনপ্রতিনিধি এবং জনপ্রশাসনের কর্মকর্তারা, সেই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন সবাই।